নমস্কার, আমি উজ্জ্বল মুখোপাধ্যায়। এই মুহূর্তে রয়েছি বর্ধমানের গলসি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানকার একটি গ্রাম দয়ালপুর। নামটা খুব পছন্দ হয়েছে তাই মনে আছে। গ্রাম বলতে আপনারা বোঝেন এখনো পর্যন্ত বাসবন, ভূত আছে কিনা জানি না, চারিদিকে এখনো পর্যন্ত কিছু পাকা দালান আছে কিন্তু অনেক দালানই সেই অর্থে পাকা না। এরকম একটা গ্রাম্য জায়গা। সকাল থেকে আমি ঘুরে বেরিয়েছি দিলীপ ঘোষের সঙ্গে, তারপরে কিছুক্ষণ কীর্তি আজাদের পাশাপাশি, আর এখন আমরা বেরিয়েছি সুপ্রীতি ঘোষাল। তিনি সিপিএমের প্রার্থী। বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার অন্যতম বড় পরিচয়, তিনি কিন্তু 18 বছর এখানকার যে উইমেন্স কলেজ আছে, ছাত্রীদের কলেজ, তার অধ্যক্ষ ছিলেন। তার আগেও নানা ধরনের এডুকেশনের কাজকর্মের সঙ্গে যুক্ত। স্যার, আস্তে আস্তে আপনার প্রোফাইলটা চেক করছে, হঠাৎ গুগলে কীর্তি আজাদ দিতে তার খেলোয়াড় জীবনের অনেক পরিচয় পাওয়া গেল। দিলীপ ঘোষ তো খুব পরিচিত নাম, তারও সম্পর্কে অনেক বিস্তারিত। তা আমি আপনার নামটা দিতে দেখলাম প্রচুর বইয়ের নাম বেরিয়ে আসলো, গাদাগুচ্ছের বই, আপনার আর্টিকেল, আপনার লেখা। কি নিয়ে ভোট হবে স্যার? না, আসল কথা ভোট হওয়ার ব্যাপারটা ওরকম তো নয়। মানে এগুলো আমি যেহেতু অধ্যাপনা করেছি, সেই সময়তে আমাকে পড়াশোনা করতে হয়েছে নিজের টাকাতে, মগজে সান দেওয়ার। কিন্তু গুগল সার্চ করে আপনি যে বইগুলো পেয়েছেন সেগুলো মূলত হচ্ছে আমার আমি ইংরেজির অধ্যাপক ছিলাম, ইংরেজি সাহিত্য বা সেই সংক্রান্ত। কিন্তু আমি বাংলাতে বেশি লেখালেখি করি, সমাজ ভাবনা, সমাজ চেতনামূলক লেখা আমি সেখানে লিখি। সেরকম অসংখ্য লেখা আমার আছে যেগুলো হয়তো গুগল সার্চেতে আপনার আসবে না। আর এগুলো তো হচ্ছে নিজেকে প্রস্তুত করা, অন্য তো কিছু না। মগজে শান দেওয়া, নিজেকে, সমাজকে জানা। আমি সমাজে কোনো কিছু কাজ করতে গেলে আগে নিজেকে প্রস্তুত করতে হয়, সব কিছু কাজেরই তো নিজেকে প্রস্তুত করা। কিন্তু স্যার, প্রথমে জিজ্ঞেস করি, এই পরিবেশে কেমন লাগছে? এই যে গ্রাম, এরকম একেবারে এসে ভোট প্রচার করতে হচ্ছে, মানুষের কাছে যেতে হচ্ছে, কেউ দেখে চিনতে পারছেন, কেউ হয়তো চিনতে পারছেন না। অনেকেই হয়তো প্রাক্তন ছাত্রীরা রয়েছেন যাদের এখানে বিয়ে হয়ে এসেছে, তারা থাকছেন। কেমন লাগছে সব কিছু? না, খুব ভালো লাগছে। ভালো লাগছে দুটো কারণে। একটা হচ্ছে গ্রামে এসেছি কেন, ভোট প্রচার করতে তো নয়। আজকে এসেছি যে এখানকার যারা কর্মী তাদের সঙ্গে পরিচিত হতে এবং মানুষের সঙ্গে মিশে মানুষের সমস্যাটা কি সেটা বোঝার চেষ্টা করতে, এক। আর দুই হচ্ছে যে আপনার জনপরিসরে তো আমি কখনো কাজ করিনি। আমি যে অধ্যক্ষ ছিলাম, 18 বছর এখানে কাজ করেছি, সেই কলেজকে কেন্দ্র করে, কলেজের ছাত্রীদের কেন্দ্র করেই আমার ভাবনা। আমি বাইরে, আমাকে অনেক যেতে হয়েছে, বাইরে কাজ করতে হচ্ছে, কিন্তু সবই কলেজের স্বার্থ সংক্রান্ত। কিন্তু জনপরিসরেতে যে কাজ করা, সেটা আমার পূর্ব অভিজ্ঞতা। এই যে আপনার প্রচুর ছাত্রী যারা আপনার হাত দিয়ে পাস করেছেন, আপনি কলেজে যাদেরকে পড়িয়েছেন, তাদের ভোট পাবেন? দেখুন, তাদের ভোট পাবো কিনা সেটা তো তারা বিচার করবে, তারা কাকে দেবে। আমি নিশ্চয়ই এটা আশা করব যে তারা যদি সুশিক্ষা পেয়ে থাকে আমাদের এমইউসি উইমেন্স কলেজ, যে কলেজে আমি অধ্যাপক ছিলাম, তাহলে তারা নিশ্চয়ই নিজেদের চেতনার আলোকে তাকে ভোট দেওয়া উচিত সেটা মনে করবে। আমি নিজে মনে করি যে তাদের সেই উন্নত চেতনা, উইমেন্স কলেজে যে ছাত্রীরা পড়তো তারা হচ্ছে কিন্তু শুধু পড়ার জন্য পড়তো না। হ্যাঁ, নিশ্চয়ই ব্যতিক্রম কিছু থাকতে পারে, কিন্তু অত্যন্ত উচ্চ মেধা সম্পন্ন মেয়েরা ওখানে পড়তো। এখন মনে হচ্ছে না একটু কম বকাবকি করলে ভালো হয়? কারণ আমি শুনেছি, আমি খোঁজ নিয়ে দেখেছি আপনি বকাবকিও করতেন। না, আমি বকাবকি করেছি তাদেরকে ছোট করার জন্য করিনি। হয়তো কোনো সময়তে বকতে গিয়ে হয়তো কলেজের ছাত্রী আর হচ্ছে স্কুলের ছাত্রীর মধ্যে একটা তফাৎ আছে, তো বয়সের তফাৎ আছে, হয়তো গলা বেশি চড়িয়ে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত নিশ্চয়ই। কিন্তু তার জন্য বকেছি বলে অনুতপ্ত কিন্তু নই, কারণ বকেছিলাম তাদের মঙ্গল করবার জন্য, এবং তারা সেই সময় না বুঝলো, এখন নিশ্চয়ই সেটা বুঝবে। এবং বর্ধমানের মতন জায়গা, সেখানে নিশ্চিতভাবেই কোনো ভালো ছাত্রী, তার হয়তো একটা সময় আসে যখন আর তার পরিবার তাকে পড়াতে পারছে না, তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে।
সেখানে দাঁড়িয়ে আপনারা যান, তাদের সঙ্গে কথা বলেন, এই অভিজ্ঞতা তো আপনাদের সবারই আছে। হ্যাঁ, অবশ্যই। আমার তো মনে আছে একটি ছাত্রী অত্যন্ত উচ্চ মেধা, খুব, তার বাবা সেলুন ছিল, সেলুনেতে কাজ করতেন, বলতে পড়াতে পারবো না, স্যার জোর করে তাকে প্রায় আমরা ভর্তি করালাম। কিন্তু কীরকম গ্রামাঞ্চলে যেমন হয় যে সব কিছু ব্যবস্থা করা সত্ত্বেও তার বাবা তার বিয়ে দিয়ে দিলেন, এবং সেই মেয়েটি পড়তে না পারার জন্য প্রায় মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লো। আমরা আবার তার বাবাকে, যখন সেই মেয়েটি আমার কাছে এলো, তার বাবাকে বোঝালাম, বুঝিয়ে আবার সেই মেয়েটিকে কলেজের আঙিনায় নিয়ে এলাম। সে কলেজ থেকে স্নাতক হয়েছিল একটি সাবজেক্টেতে অনার্স নিয়ে। আরেকটি মেয়ে, মাইক্রোবায়োলজির একটি মেয়ে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, সেই মেয়েটি মানে অনাথ একবারে বলতে গেলে। তার কাকা কাকিমা অত্যন্ত ভালো মানুষ গ্রামাঞ্চলে, কিন্তু তারা তাকে বিয়ে দিয়ে দেবেনি। তাকে নিয়ে এসে বর্ধমানে আপনার কলেজেতে হস্টেলে রেখে, হস্টেলে ফি দিয়েছেন আমাদের এক দিদিমণি, হস্টেলে থাকার জন্য এবং কিছুর জন্য টাকা পয়সা দিয়ে সেই মেয়েকে, সে বোধহয় সম্ভবত অনার্সে ফার্স্ট হয়েছিল। আপনার বাড়িতে সকালে গেলে বলতো আপনি কলেজে চলে গেছেন, অনেক রাতে করে গেলেও বলতো কলেজ থেকে এখনো ফিরেননি। আপনার কলেজটাই ছিল আপনার জীবন। সেই জায়গা থেকে এই ভোটের ময়দানে নামা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো, কি মনে হচ্ছে? দেখুন, আমি রবীন্দ্রনাথের অচলায়তন পড়েছি। অচলায়তনেতে রবীন্দ্রনাথ বলছেন যে যারা ঘরের মধ্যেতে আছে তাদের ঘরের বাইরে যেতে হবে, গিয়ে মানুষের সঙ্গে মিশতে হবে, আর যারা বাইরে মানে আছে তাদেরকে ঘরের মধ্যে সে ধ্যান করতে হবে। ধ্যান এবং কর্মের মিলন দরকার। আমি যে কাজ করেছি সেটা একটা ছোটো বৃত্তে, আজকে এখানেতে মানুষের কাছে বড় পরিসরেতে এসে যদি কাজ করার সুযোগ পাই, তাহলে আমি মনে করব আমার যে দিকটা অসম্পূর্ণ ছিল সেই অসম্পূর্ণ দিকটা সম্পূর্ণ করবার একটা সুযোগ এসেছে। অবশ্যই এই সুযোগ করে দিয়েছে দলের কাছে, সেজন্য আমি কৃতজ্ঞ যে দল আমাকে এটা করে দিয়েছে সেই সুযোগ। স্যার, একদম বাস্তব কথা, অচলায়তন অথবা শেক্সপিয়ার দিয়ে বর্ধমান দুর্গাপুরের ভোট হবে, যেখানে দমদম ঢাকের আওয়াজ পাওয়া যায়, যেখানে খেলা হবে স্লোগান, অন্যতম আকর্ষণীয় স্লোগান হয়, সেখানে অচলায়তন দিয়ে অথবা শেক্সপিয়ার দিয়ে কি করে ভোট হবে স্যার? দেখুন, অচলায়তন আমি আপনাকে একটা জিনিসকে বোঝানোর জন্য বললাম। আপনি যখন তার মানে কি আমার যে পরিবেশ, ভোটের পরিবেশ কি দাবি করে, আমার কি শিক্ষা, যে মানুষ কেমন আছে, গ্রামের মানুষ কেমন আছে। আমি যদিও গ্রামের মানুষ, আমি গ্রাম থেকেই উঠে এসেছি, কিন্তু আমার গ্রামটা ঠিক এই মানে দয়ালপুরের মতো এতখানি মানে এটা বলা যেতে পারে এখনো গ্রাম গ্রাম ভাব সর্বাঙ্গে। আমার গ্রামটা তত গ্রাম গ্রাম ভাব সর্বাঙ্গে নেই, এটা অনেকটা উন্নত হয়ে গেছে সেই গ্রাম। এখন এই যে গ্রামের মানুষরা তাদের অভাব অভিযোগ, এখানে জানতে পারলাম যে 100 দিনের কাজ নেই, জব কার্ডই নেই, কাজ পাচ্ছে না সমস্যা, কাজ করে টাকা পাচ্ছে না সমস্যা, কিন্তু জব কার্ড নেই অনেকে। এটা তো বাস্তব। এখানে অনেকরা ঘিরে ধরে অভিযোগ করলেন। হ্যাঁ, এই ধরুন আপনার কাঁচা বাড়ি রয়েছে, অথচ প্রধানমন্ত্রী বলেছিলেন 2022 সালের মধ্যে সমস্ত কাঁচা বাড়িকে পাকা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতিগুলো তো আমাদের দেশের সরকার রাখেনি। এইগুলো নিয়ে তো সরব হওয়া দরকার। একজন যে জনপ্রতিনিধির কাছ থেকে তো এটাই মানুষ প্রত্যাশা করে। আমি তো তাদের কাছে শেক্সপিয়ার আওড়াতে যাব না, রবীন্দ্রনাথ আওড়াতে যাব না। সে চেতনা আমার চেতনাকে সমৃদ্ধ করে থাকতে পারে শেক্সপিয়ার কি রবীন্দ্রনাথ, কিন্তু আমি মানুষের কাছে সেটা করবো না। না, আমার বক্তব্য হচ্ছে সেই পরিবেশটা। আপনি ক্রিকেট খেলতে পারেন স্যার? আমি ক্রিকেট না, আমি ব্যাডমিন্টন খেলতাম। কিন্তু আপনি যার বিরুদ্ধে লড়বেন, আপনার যিনি অন্যতম প্রতিপক্ষ, তিনি তো বিশ্বকাপার, তিনি ক্রিকেট খেলছেন, যদিও 7টা মাত্র টেস্ট খেলেছেন, 25টা ওয়ানডে খেলেছেন, তার রান অ্যাভারেজ 2 পয়েন্ট সামথিং, যা দেখছিলাম নেটে। ফলে খুব বড় মাপের ক্রিকেটার এমনটা অন্তত বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, একটা ম্যাচ বা 2টো ম্যাচ খেলেছিলেন। সে যাই হোক, কিন্তু আপনি পারেন ক্রিকেট খেলতে? আমি ক্রিকেট একবার দুবার খেলিনি তা নয়, কিন্তু খেলতে পারি বললে বেশি বলা হবে। কখনো আমি বললাম ব্যাডমিন্টনটা ভালোবাসি, ভলিবল ভালোবাসি, ক্রিকেট আমি খেলাতে খুব দক্ষ নই। তাতে একটু পিছিয়ে বলবে? না, পিছিয়ে পড়া কেন, ক্রিকেট তো একটা অন্যতম খেলা। তাহলে যে ফুটবলারকে নামিয়ে দিলে, সে ফুটবলার যদি আজকে মানে কীর্তি আজাদ যিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের, ক্রিকেট খেলতে পারেন, এটা তার যদি কৃতিত্ব হয়, তাকে যদি কেউ প্রশ্ন করে আপনি ফুটবল খেলতে পারেন, তিনি বলতে পারবেন না। দিলীপ ঘোষ
তিনি বলছেন তিনি জমি চাষ করতে পারেন। মেদিনীপুরের জমি চাষ করেছেন, সেখানে বিজেপি ফসল ফলিয়েছে। এইখানে এসেছেন তিনি জমি চাষ করবেন, এখানেও বিজেপি ফসল ফলাবে। দেখুন, ফসল ফলানোর চেষ্টা তো করবে, এবং সেই ফসলটা কি সাম্প্রদায়িকতার যদি ফসল হয়, সেই ফসলকে যখন আমরা নিরেন করি, জমিতে অনেকে চাষ করে কিন্তু জমিতে চাষ দেওয়ার পরে জমিতে বীজ পোতার পথে জমিকে নিরেন দিতে হয়। যদি কোথাও ঘৃণা, সাম্প্রদায়িকতা, বিদ্বেষ এই সমস্ত আগাছা যেখানে জন্মাবে, সেই নিরেন দেবার চেষ্টা বামপন্থীরা আপনি প্রচারে প্রচার করবেন আর সময় নেব না। শুধুমাত্র দুটো জিনিস আমি বলে জানতে চাইছি যে স্যার, এই যে কেন্দ্রতে আপনি লড়ছেন, এখানে বামপন্থীদের একটা ঐতিহ্য আছে। একটা সময় কারা না ছিলেন, বিনয় চৌধুরীর মতন মানুষজন, নিরুপম সেনের মতন মানুষজন ছিল, তারা এইসব কেন্দ্র থেকে জিতছে। সেই যে বামপন্থীরা, সেটা হঠাৎ করেই হারিয়ে গেল। 2011 সালের পর থেকে বর্ধমান আর বামপন্থী দুর্গ হিসাবে পরিচিত না। সেই জায়গা ফিরিয়ে আনা, এটা এখন আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ। পারবেন? আমার কাছে শুধু চ্যালেঞ্জ নয়, এটা হচ্ছে আমার পার্টির কাছে চ্যালেঞ্জ। আমি তো পার্টির সামান্য একজন কর্মী। হারানো জায়গা ফিরিয়ে আনা, এবং আপনি যদি দেখেন, এটা নিয়ে অনেক প্রচার হলো যে এই জনপ্রতিনিধি শূন্য হয়ে গেছে ইত্যাদি, কিন্তু বামেদের যে ভোট পার্সেন্টেজটা বাড়ছে, আগের যে অবস্থা থেকে যে অবস্থার যে গুণগত পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু প্রচারের আলোকে তেমন আসছে না। সেটা কার জন্য হচ্ছে? সেটা মানুষ তার চেতনার আলোকে বুঝে নিতে চেয়েছে যে তার সুখ দুঃখেতে পাশে রয়েছে বামপন্থীরা, এবং নীতিকে গুণগত পরিবর্তন করতে পারবে, এবং সেই করবার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে বামপন্থীরা। মানুষ যত সেটা বুঝবে, আমাদের কাজ হচ্ছে মানুষের চেতনাতে তার নিজের অভিজ্ঞতাতে সে মিশিয়ে বিচার করবে। আপনি, আমার শেষ প্রশ্ন, যে আপনারাই আমাদের কলেজে শিখিয়েছিলেন যে প্রিপারেশনের ওপরে নির্ভর করে পরীক্ষায় কেমন ফল করবে। মানে একজন ছাত্র তার কি প্রিপারেশন, সে বুঝে যায় যে পরীক্ষায় কেমন ফল হবে। আপনিও তো প্রিপারেশন নিচ্ছেন, যদিও কম দিন হলো, কি মনে হচ্ছে ফল কেমন হবে স্যার? না, আমাদের প্রিপারেশন কম দিন হলো কেন? আমরা তো সারা বছর ধরে মানুষের পাশেতে রয়েছে, আমাদের কর্মীরা সারা বছর ধরে। এটা ভোট তো হচ্ছে একটা মানে অকেশন মাত্র। এই ভোটকে কেন্দ্র করে হয়তো মানুষের যেমন হয় বাড়িতে বিয়ে থাকি হলে ঘরদোরগুলো একটু পোছাপুছি হয়, সেটা বেশি পোছাপুছি হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের কর্মীরা তো সারা বছর রয়েছে। বামপন্থী দল তো সেটা হচ্ছে একটা সংগঠিত দল। ঠিকই, রেড ভলেন্টিয়াররা এখানে ভীষণভাবে সংগঠিত ছিল সেই সময়, করোনার সময়। আপনি কোভিডের সময় ভাবুন, কোভিডের সময়তে কাদেরকে পাশে পেয়েছে মানুষ, কাদেরকে পাশে পেয়েছে। আমাদের নিজের বর্ধমান শহরেতে আমি দেখেছি এরকম নিজের পরিবার, তার একজন মারা গেছেন, তার দেহ ছুঁতে হয়তো সংকোচ করছেন। আমি পরিবারকে দোষ দিচ্ছি না, সেখানে আমাদের কমরেডরা তারা গেছে, আমিও তাদের সঙ্গে গেছি, তাদেরকে দেহ দাহ করবার ব্যবস্থা করেছি। স্যারকে আর আটকে রাখা যাবে না, তিনি যাবেন, তার প্রচার রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে, কিন্তু যে স্বপ্ন তিনি দেখেন, যে স্বপ্ন তিনি দেখাতে চান মানুষের কাছে, যে স্বপ্ন তিনি পৌঁছে দিতে চান আজকের এই ভোটের দুনিয়ায়, বা আজকে যেভাবে ভোট হয়, তার স্বপ্ন কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, আর সেই স্বপ্ন মানুষকে কতটা প্রভাবিত করবে, দুটোই উত্তর ভবিষ্যতের জন্য তোলা থাক। আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম। আমি কিছুটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। উনি যে প্রচার করবেন, অবশ্যই সেই কথা, সেই বার্তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।